নমস্কার, আমি ববি চক্রবর্তী। অনেক কিছু বলা বাকি, কিন্তু হাতে সময় বড্ড কম। দেয়ার ইজ আ লট টু সে, বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম ইন আওয়ার হ্যান্ডস। তো আজকে আমার মনে হলো যে যেহেতু তসলিমা নাসরিন ম্যাডাম আমাদের শহরে এই মুহূর্তে বা আমাদের দেশে এই মুহূর্তে, তো তাকে কেন্দ্র করে আমার জীবনের একটি খুব উল্লেখযোগ্য চরিত্র যেটাতে আমি অভিনয় করেছি, সেই চরিত্র নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। আমার গত 25 বছরে যত চরিত্রে আমি অভিনয় করেছি, এটি ভীষণই একটি উল্লেখযোগ্য চরিত্র এবং আমার খুব প্রিয় একটি চরিত্র, ফর ভেরিয়াস রিজনস। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস ফর ভেরিয়াস রিজনস। আমরা আস্তে আস্তে যত আলোচনায় এগোবো, আমি বোঝানোর চেষ্টা করব যে কেন, কিসের জন্য আমার খুব ফেভারিট এই চরিত্রটি। তা 2007 সালের একদম প্রথম দিকের ঘটনা, 2007। তো সেই সময় রমরমিয়ে জি বাংলায় খেলা আমার যে খুব সুপারহিট এবং আমার প্রথম বড় বিগ ব্রেক যেটা বলা যায়, সেটা হচ্ছে খেলা। তো 2007 সালে সেটা রমরমিয়ে চলছে, মানে রাত 9টার সময় কেউ খেলা ছাড়া আর অন্য কিছু দেখতো না। মিসেস মিতালি ভট্টাচার্যের লেখা চরিত্র আর স্বর্গীয় মিস্টার রবি ওঝার ডিরেকশনে দুর্ধর্ষ একটা কম্বিনেশন, যেটা আমার মতন আরও বহু কলকাতার পশ্চিমবাংলার শিল্পীকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে তারা। রবি ওঝা প্রোডাকশন, আরওপি। যাই হোক, সেটা নিয়ে তো আমি অন্য একদিন ডেফিনেটলি আরেকটা এপিসোড বানাবো। তো খেলা সেই সময় শুটিং চলছে, রমরমিয়ে চলছে। আমার তো খেলার একটু রেফারেন্সটা দেওয়া দরকার। খেলায় আমার যে চরিত্রটা যারা যারা দেখেছেন তো দেখেছেন, আমার খুব ফ্ল্যামবয়েন্ট একটা সাইকিয়াট্রিস্টের একটা ক্যারেক্টার ছিল, ডক্টর সূর্য সেন। রোম্যান্টিক, থ্রিলিং, অ্যাকশনও ছিল, সব কিছু ছিল ওর মধ্যে। So it was a very flamboyant and charismatic character. দুই নায়িকার বিপরীতে, সুদীপ্তা একদিকে, পার্ণ একদিকে। তো ওইটার শুটিং এবং ওইটার টেলিকাস্ট চলাকালীনই আমার কাছে চ্যানেল 8 থেকে ফোন আসে। নাও চ্যানেল 8-এর সাথে আমার একটা বহু দীর্ঘ সম্পর্ক, মানে আমার একদম অভিনয় শুরুর প্রথম থেকে চ্যানেল 8, মিস্টার অশোক সুরানা এবং মিস্টার অজিত সুরানা, এরা দুজন এবং অন্যান্য যারা ওইখানে প্রোডাকশন ম্যানেজার এবং কাস্টিংয়ে যারা যারা ছিলেন, প্রশান্ত দা, বঙ্কা দা, এরা আমায় প্রচণ্ড সাহায্য করেছে। আমি চ্যানেল 8-এ এবং আমার মতন নতুন শিল্পী থেকে শুরু করে প্রতিষ্ঠিত বিখ্যাত শিল্পী মিস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে এত ভালো ভালো কাজ আমরা আকাশ বাংলায় সে সময় করেছি। সে সময় আকাশ 8 তো হয়নি, আকাশ বাংলায় চ্যানেল 8-এর হয়ে সাহিত্যের সেরা সময়, সোম থেকে শনি, এটসেট্রা এটসেট্রা, আর অনেক টেলিফিল্মস। এবং আমার জীবনের একটা খুব উল্লেখযোগ্য একটা অনুষ্ঠান, সাধারণ অসাধারণ, সেটা নিয়েও একটা আলাদা এপিসোড বানাবো। সেটাও কিন্তু আমি 2 বছর ধরে সেই অনুষ্ঠানটার সঞ্চালক ছিলাম আমি, হোস্ট ছিলাম আমি। দারুণ একটি অনুষ্ঠান, সাধারণ অসাধারণ। তো এইগুলো কিন্তু আমার সুযোগ দিয়েছে এই চ্যানেল 8 প্রোডাকশন হাউস। এবং অনেকে ভাবে যে খেলা দিয়েই বোধহয় আমার প্রথম কাজ, অনেকে ভাবে একদিন প্রতিদিন আমার প্রথম কাজ। কিন্তু আমার অভিনয় জীবনের যাত্রাপথ শুরু তো 2002 সাল থেকে, এবং তার পরবর্তীতে এই যে 2007 সালের ঘটনা দিয়ে শুরু করলাম। আমার কিন্তু অলরেডি চ্যানেল 8, আমি সে সময় একটা খুব রিগারাসলি বায়োডেটা মেনটেন করতাম যে আমি কোন কোন প্রজেক্টে কাজ করেছি, এবং ডিরেক্টরসদের সেটা খুব রিগারাসলি পাঠাতামও। তো আমার মনে আছে অ্যাটলিস্ট 100খানা প্রজেক্ট আমি অলরেডি কাজ করে ফেলেছি বাই 2007। 100খানা, মানে টেলিফিল্মস অ্যান্ড এই সিরিজ, শর্ট সিরিজ, সব কিছু মিলে, যার অধিকাংশ এই চ্যানেল 8-এ। তো চ্যানেল 8-এর সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল সেই সময়। এবং অজিত দা, অশোক দা, এরা আমায় ভীষণভাবে সাহায্য করেছে, প্রশান্ত দা, বঙ্কা দা, এরা সব। তো চ্যানেল 8 থেকেই একটা ফোন আসে। সুশান্ত দা বলে একজন খুব ভালো পরিচালক ছিলেন, যাকে আমরা রাজাদা বলেও ডাকি।
তিনি বলেন যে ববি, তোর খেলায় কাজ ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে, তো আমি তোকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। তোকে একটা চরিত্রের জন্য বাছা হয়েছে, কিন্তু সেটা মারাত্মক চ্যালেঞ্জিং, তুই করবি কি না দেখ। এবার আমাকে প্রজেক্টের সম্বন্ধে বলল। দ্য প্রজেক্ট ওয়াজ কল্ড দুঃসহবাস। তো নামটা শুনেই নিশ্চয়ই কিছুটা আঁচ করতে পারছেন যে কীরমভাবে চ্যালেঞ্জিং বা কিসের জন্য চ্যালেঞ্জিং। দুঃসহবাস হচ্ছে প্রজেক্টটার নাম, সিরিয়ালটার নাম। এবং আমাকে যেভাবে চরিত্রটা সম্বন্ধে বলল রাজাদা, চরিত্রটার নাম হচ্ছে ইমানুল। সব খারাপ যদি একটা মানুষের মধ্যে থাকতে পারে সেটা হচ্ছে ইমানুল। এবং আই লাইক অ্যাটেম্পটিং দিস কাইন্ডস অফ ক্যারেক্টার্স যার কোনো কজ নেই খারাপ হবার। মরালিটি দেখায় না, বা রিজনস দেখানোর চেষ্টা করে যে যেহেতু ছোটোবেলায় তার সাথে এই হয়েছে, যেহেতু এই হয়েছে, তাই জন্য সে খারাপ হয়ে গেছে। কিছু মানুষ, আমার দেখা, আমার অবজার্ভ করা কিছু মানুষ এমনিতেই খারাপ, এমনিতেই বিকৃত, এমনিতেই পারভার্টেড, এমনিতেই শয়তান, এমনিতেই বদমাশ, মানে বিনা কারণে তারা, দ্যাট ইজ দ্য হিউম্যান দে আর, দ্যাট ইজ দ্য হিউম্যান বিং দে আর, দ্যাট ইজ দ্য সাইকোলজি দ্যাট দে হ্যাভ উইদাউট এনি sort of background or back story যে এই জন্য তারা খারাপ। ইমানুল হচ্ছে এইরকমই একটি চরিত্র, অত্যন্ত মানে ঘেন্না লাগবে তার কার্যকলাপ এবং তাকে দেখে এবং আমাকে রাজাদা এটাও বলল যে এই যে জন্য বলছিলাম তসলিমা নাসরিন ম্যাডামের সাথে আমার এটার সাথে ভীষণভাবে মানে জড়িয়ে আছে। আমার মেয়েবেলা, যেটা ওনার লেখা সর্ট অফ অ্যান অটোবায়োগ্রাফি, 1999 সালে ওটা প্রকাশিত হয়েছিল, এবং তার আগেও আমি লজ্জা পড়েছিলাম 92-93 সেই সময়, এবং শিউরে উঠেছিলাম পড়ে। এতটাই আনবায়াসড লেখা, যার জন্য আজকে উনি এইভাবে মানে অনেকেরই মানে চক্ষুশূল বলা যায়। তো যাই হোক, আমার মেয়েবেলা এবং লজ্জা এই দুটি বই থেকে আমাকে প্রচুর রেফারেন্স নিতে বলা হলো। না, ততদিন পর্যন্ত লজ্জা এবং আমার মেয়েবেলাটা আমি পড়েছিলাম অ্যাজ আ রিডার, নট অ্যাজ অ্যান অ্যাক্টার। অ্যাজ আ রিডার পড়েছিলাম। কিন্তু এইবার যখন আমি চরিত্রটার গ্রাফ ভাবছি, চরিত্রটার নানা রকমের অনেক কিছু ভাবছি সেটাকে নিয়ে, যে আমি কে, আমি এসব নিয়ে যখন ইমানুলকে আমি তৈরি করছি ভিতরে, যখন আমি ইমানুলকে আমার ভিতরে ওই ভয়ঙ্কর খারাপ একটি মানুষ, একটি বিকৃত মানুষ, একটি ভেরি 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 আনকাইন্ড, ভেরি ভেরি মানে তার কোনো দয়া মায়া কিচ্ছু নেই, এবং সে একটা পশুর মতন, সেটাকে যখন আমি নিজের মধ্যে ইমবাইব করার চেষ্টা করছি, হ্যাঁ চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি লাগছে, কিন্তু কোথাও একটা মানে it was a difficult process, in the sense that it was poles apart from the person that I am. তো যাই হোক, আমি আমার মেয়েবেলা আর লজ্জা এই দুটিকে একদম আত্মস্থ করে ফেললাম। ওর মধ্যে যেই রকম ঘটনা বা যা রেফারেন্স আমাকে নিতে বলা হয়েছিল, সেইগুলোকে বেস করে আমার এই ইমানুল চরিত্রটাকে তৈরি করতে বলা হয়েছিল। It was a fantastic process, at the same time it was a very fearsome process inside, যে আমি বুঝতে পারছিলাম যে আমি যেই মানুষটাকে ভিতরে তোষণ করছি, যাকে আমি নারিশ করছি, দ্য ক্যারেক্টার দ্যাট ইমানুল ওয়াজ, ইট ওয়াজ টেরিফাইং। কাউকে রেসপেক্ট করে না, স্পেশালি মেয়েদের তো রেসপেক্ট করেই না। আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে অভিনেত্রী সোহিনী সান্যাল। না, সোহিনীর সাথে আমি আগেও কাজ করেছিলাম, এবং সোহিনী আমার খুব ভালো বন্ধু, অনেকদিন দেখা হয়নি। কিন্তু সোহিনী সান্যাল, শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। ওর থেকেও বড় কথা হচ্ছে ভেরি কোঅপারেটিভ অ্যাক্ট্রেস। আমি বহু অভিনেত্রীর সাথে কাজ করেছি যেখানে দে আর নট ডেডিকেটেড টু দেয়ার ক্রাফট, দে ডোন্ট নো দেয়ার ক্রাফট, প্রচুর ট্যান্ট্রামস, প্রচুর এইসব আছে।
বাট সোহিনী ওয়াজ ওয়ান, কারণ সোহিনীর ক্ষেত্রেও যে চরিত্রটা সোহিনীকে দেওয়া হয়েছিল আমার স্ত্রীর চরিত্র, এবং আমাদের দেশের বাড়ি দেখানো হয়েছিল মুর্শিদাবাদে, যেটা আমরা শুটিং করতাম বজবজে একটা জমিদার বাড়িতে, আর এছাড়া বিভিন্ন জায়গায় আউটডোরে শুটিং হতো। চ্যানেল 8-এর একটা স্টুডিও ছিল তখন সন্তোষপুর স্টেডিয়াম, যাদবপুর সন্তোষপুর স্টেডিয়াম এখন যেটা, সেইখানেই শুটিং হতো। অনেকগুলো ফ্লোর ছিল, 3-4-5টা ফ্লোর ছিল, ওখানে আমরা বহু কাজ করেছি এবং দুঃসহবাসেরও প্রচুর শুটিং ওখানেও হয়েছে। এছাড়া আমরা আউটডোরে প্রচুর শুটিং করেছি। সেই আউটডোরে শুটিং নিয়ে একটা মজার ঘটনা বলবো। তো সোহিনী আমার স্ত্রীর চরিত্রে কেন বলছি ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার, কারণ প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্স ছিল, প্রচুর এমন সিনস ছিল যেখানে ইট ওয়াজ ম্যারিটাল রেপস, সেক্সুয়াল ভায়োলেন্স, এবং ইমানুল ওয়াজ সো করাপ্ট আ পার্সন ইনসাইড, এবং ওকে যেভাবে লেখা হচ্ছিল, এবং ইট ওয়াজ ড্রন ফ্রম আ ট্রু ইনসিডেন্ট অ্যান্ড ট্রু ক্যারেক্টার, এই না যে তাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। ইমানুলের যে ভাই, আমার যে ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিল অভিনেতা মনোজ ওঝা, মনোজ আবার খুব ভালো একটি মানুষ, খুব কনসিডারেট, এবং ওর এই যে দাদার প্রতি ওর একটা ঘৃণা ছিল। দাদা যেরকম মানুষ সেটা ও একদম বরদাস্ত করতে পারতো না, দাদাকে একদম পছন্দ করতো না, প্রায় দুজনের মধ্যে হাতাহাতি বাধ্য, দুজনের মধ্যে বাদানুবাদ, এবং বৌদির এই যে ভয়ঙ্কর খারাপ অবস্থা, সেটাতে কোথাও একটা ভীষণ আহত, এবং কোথাও একটা আস্তে আস্তে সোহিনীর সাথে ওর একটা রিলেশন তৈরি হলো আউট অফ হিউম্যানিটি। কারণ এই মেয়েটি আশ্রয় খুঁজছে, এই মেয়েটি এত অত্যাচারিত ইমানুলের হাতে শ্বশুরবাড়িতে, সাংঘাতিক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি একদিন ওই সন্তোষপুরের শুটিং, আমি মেকআপ রুমে ঢুকলাম, মেকআপ রুমে ঢুকে আমাদের তো শিডিউল লাগানো থাকে দেওয়ালে যে আজকে কোন কোন সিন, কী কী সিন, সেখানে কী কী পড়তে হবে, মানে কস্টিউম কী কী পড়তে হবে, সিনের কন্টেন্ট কে আছে সিনের মধ্যে, আমার কো অ্যাক্টার্স, এইসব কত নম্বর সিন, এগুলো সব শিডিউল তো করা থাকে, লেখা থাকে, টাঙানো থাকে। সেই দিনকে শিডিউলে আমি দেখছি যে আমি আর সোহিনী শুধু আছি, 5খানা সিন। আমি বললাম যাক বাবা 5খানা সিন, ওকে, কারণ অন্যদিন 10খানা 12খানা এরকম সিন থাকতো, 5খানা সিন, এবং 5খানা সিনেই ইনডোর সিন, 5খানা সিনেই আমার পোশাক দেওয়া আছে শুধু একটা নয় পায়জামা, একটা সিনে শুধু পায়জামা, আরেকটা সিনে হয়তো জাস্ট একটা সিংলেট বা স্যান্ডো গেঞ্জি যেগুলোকে আমরা বলি। বা আমি বলি এটা কী পোশাক, কেন এরকম? বলে প্রত্যেকটাই ম্যারিটাল রেপের সিন বা সেক্সুয়াল ভায়োলেন্সের সিন। আমি বললাম ওকে। তো it was a very difficult shoot both for me and for সোহিনী। আর আমি এখানে বলতে চাই, সোহিনী was so cooperative and she's such a brilliant actress, এত কোঅপারেট করেছে। আমি একখানা সিন হতো, আমি জিজ্ঞেস করতাম সোহিনী লাগেনি তো, সোহিনী ব্যথা লাগেনি তো, সোহিনী দেখ তুই, ও আমায় খালি বলে যেত ববিদা তুমি একদম ওসব নিয়ে চিন্তা করো না, তুমি ইউ ডু ইয়োর স্টাফ, আমাকে আমার মতন। এবং আমি এমনও দেখেছি ইউনিটের মধ্যে হেয়ার ড্রেসার, মেকআপ ম্যান, তারা কাঁদছে সোহিনীর জন্য। আমি এমনও দেখেছি, শুনেছি যে ইউনিটের লোকজন বলছে যে ববিদা তোমাকে মারতে ইচ্ছা করছে। এর থেকে বড় পুরস্কার বোধহয় হয় না, কারণ ইউনিটের লোকজন দে আর দ্য বেস্ট জাজেস, কারণ তারা খুব খারাপ অভিনয় দেখে, আবার খুব ভালো অভিনয় দেখে, ফাঁকিবাজ অভিনেতাদেরও দেখে, তাদেরও দেখে, এবং যে ডেডিকেটেড, যে সত্যিকারের ভালো অভিনেতা, যে মন দিয়ে কাজ করে, প্রাণ দিয়ে কাজ করে, তাকেও দেখে। ওদের ইউনিটের লোকজনের অ্যাপ্রিসিয়েশন ইজ আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং একখানা সিন এমন হতো, মানে ওরা না কেঁদে ফেলতো সোহিনীর জন্য, এবং পারলে আমাকে মারে, এবং এটা বলতো যে তোমাকে ইচ্ছা করছে মারতে, রীতিমতো মারতে। এবং এটা কোথাও একটা আমার ভীষণ কোথাও একটা স্যাটিসফাইং লাগতো, কারণ দ্যাট ইজ হোয়াট দ্য পারপাস ওয়াজ অফ দ্য ক্যারেক্টার, যে এত ঘৃণ্য একটা পশু। আমার শ্যালিকার রোলে অভিনয় করেছিল খুব ইন্টারেস্টিংলি পিয়ালি বসু, অভিনেত্রী পিয়ালি বসু। পিয়ালিও আমার খুব ভালো বন্ধু এবং খুব ভালো একজন সহ অভিনেত্রী। পিয়ালি এখন যাত্রায় শিফট করে গেছে, যাত্রায় তার বিরাট নাম। পিয়ালি আমার শ্যালিকা, মানে সোহিনীর বোন। এই শ্যালিকার সাথে আবার শ্যালিকার দিকেও আমার চোখ আর কি,
মানে এ একজন মানে ওই রকম তো চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই। ও রেপ করতে যায় এবং মোলেস্ট করতে যায় মানে শালিকাকে, কিন্তু মানে পেরে ওঠে না। শালিকা প্রতিবাদ করে, পিয়ালির ক্যারেক্টারটা প্রতিবাদ করে এবং তারপরও ওকে থ্রেট করে, ইমানুল থ্রেট করে যে তোকে ছাড়বো না, তোকে তুলে নিয়ে আসবো, তোর জীবন শেষ করে দেবো, তুই আমাকে না বলছিস, এই সব। আমার বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রুমকি দি, মানে মা হয়েছিলেন রুমকি দি, আবিরের মা। আর আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন একজন অভিনেতা শিবাজি দা, তার নাম শিবাজি দা। আমি জানি না, প্লিজ পার্ডন মি ইফ আই এম রং, আমি শুনেছিলাম, এটা ভুলও হতে পারে যে শিবাজি দা হয়তো গত হয়েছেন, ভুল হতে পারে। ফ্যান্টাস্টিক অ্যাক্টর রুমকি দি, ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। এই বাবা মানে ইমানুলের বাবা, মানে ওর খারাপ গুণগুলো বাবার থেকেই পেয়েছে। বাবাও একদম যাচ্ছে তাই একটা পশু টাইপের একটা মানুষ। ওরও আবার মানে আমার বউয়ের প্রতি বা ছেলের বউয়ের প্রতি তার চোখ ছিল। সুতরাং একদম যা তা কেচ্ছা আর কি ফ্যামিলির মধ্যে। বাট দিজ আর ট্রু স্টোরিজ, দিজ আর ট্রু রেফারেন্সেস, দিজ আর ট্রু স্টোরিজ এই ফ্যামিলির মধ্যে। আর রুমকি দি যে আমার মা, সে তার কোনো সে নেই বলতে গেলে, মানে তার চরিত্রটার মধ্যে একটা এমন একটা দারুণ একটা প্যাথস ছিল যে তার কোনো সে নেই। তাকেও ওর বর মানে আমার বাবা তাকেও মারতো, কিছু বলতে পারতো না। এই ফ্যামিলির মধ্যে দ্য অনলি পজিটিভ পার্সন ওয়াজ মনোজ, যে আমার ভাই। এবং মনোজ একটা কোথাও একটা বাবার প্রতি, দাদার প্রতি মানে একদম বীতশ্রদ্ধ, তাদের ঘৃণা করে। দাদার সাথে তার প্রায় যেরকম বললাম যে মারামারি বাদানুবাদ বেঁধেই থাকতো, বাবার সাথেও। এবং ওদের একদম পছন্দ করতো না বৌদির এইরকম ভয়ঙ্কর মানে সোহিনীর এরকম খারাপ অবস্থা। কোথাও একটা ওরা ভিতরে ভিতরে ও চাইছিল যে সোহিনীকে এই বাড়ি থেকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবে, ওকে এই পরিস্থিতি থেকে মানে মুক্তি দেওয়ার জন্য। এবং যেহেতু ওর সাথে একটা সম্পর্কও তৈরি হয়েছিল, ভালোবাসার সম্পর্ক, সোহিনীও আঁকড়ে ধরতে চাইছিল কাউকে, কারণ ও আর পারছিল না, মরেই যাবে হয়তো অত্যাচারের চোটে। তো ওরা পালিয়ে যায় কলকাতায়। এবং আমিও পাগলা কুকুরের মতন ওদের পিছন পিছন পুরো আমার গুন্ডা বাহিনী নিয়ে ওদের মানে চেস করি, ওদের খোঁজে পাগলের মতন মনোজকে খুঁজতে থাকি। তো এই যে একটু আগে বললাম যে আউটডোর শুটিংয়ে নানা রকম মজার ঘটনা, এবং এর আগেও আমি বলেছিলাম রাহুলের যখন মৃত্যু হয়েছিল, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পডকাস্টে আমি বলেছিলাম যে আমরা অভিনেতা হিসেবে আমরা অনেক জায়গায় আমাদের এমনভাবে শুটিং করতে হয় যেখানে পারমিশন নেই, যেখানে আমাদের বলা হয় যে প্লিজ করে দে, না হলে আটকে যাবে। আউটডোর পারমিশন ছাড়াই, স্টান্ট ম্যান ছাড়াই বা কোনো রকম প্রোটেকশন ছাড়াই অনেক সময় অনেক কিছু করতে হয়, টিভিতে বলছি। তো এখানে এরকমই একটা উদাহরণ যে আমাকে বলা হলো সিনটা কি না, আমরা গড়িয়াহাটের ওইখানে একটা মলের মধ্যে আমরা মেকআপ করছি, আর সিনটা হচ্ছে গড়িয়াহাটে, ভাবুন ওই হকার্সদের মধ্যে দিয়ে, ওই ভিড়ের মধ্যে দিয়ে মনোজ ছুটছে, আমি ওর পিছনে একটা এরকম আমার যদ্দূর মনে আছে একটা নকল ফোর্ড বা কিছু নিয়ে ওর পিছন ছুটছি। আমি রাজাদাকে বললাম, রাজাদা বুঝলাম আমি নয় করবো, কিন্তু তো হকারের মধ্যে দিয়ে আমি যদি ওরকম একটা অস্ত্র নিয়ে ছুটি, মনোজ যদি ছোটে, সবাই তো আমাকে এসে ধরবে, আমাকে তো প্রচণ্ড মারবে। বলে না ববি করে দে, এটা না হলে আটকে যাবে, এটাও দরকার, এটা না হলে হবে না, এটা দরকার, এইসব। তো করলাম এবং যা ভাবলাম যেই ভয়টা ছিল সেটাই হলো। হকার্সরাও আমার পিছন ছুট লাগালো, সে পাগলের মতন অবস্থা, আমাকে কয়েকজন জাপটে ধরলো, সে এই মারে। তারপরে বলা হলো না শুটিং হচ্ছে দেখে ওরা আবার রেগে গেল যে কোথায়, আমাদের তো আগে জানানো হয়নি। বলে না এটা শুটিংয়ের রিহার্সাল হচ্ছে অলরেডি, কিন্তু সিন টেক হয়ে গেছে। মানে আমাদের দুটো ক্যামেরা দুদিকে রাখা হয়েছিল, একটা আমার ব্যাকে আর একটা মনোজের ফ্রন্টে, মানে ওভার দ্য শোল্ডার্স কাইন্ড অফ ব্যাপারগুলো হলো আর কি। তো সিনটা দুর্ধর্ষ হয়েছিল। আর বোধহয় 3টে ক্যামেরাও ছিল, একজন বোধহয় ক্যামেরাটা নিয়ে যাচ্ছিল ওর মধ্যে, মানে যাতে কিনা ওই শেকিং এফেক্টটা আসে, হ্যান্ড হেল্ড ক্যামেরার মতন ওই এফেক্টটা আসে। তো অনেক রকম মানে টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টস ওগুলো ঠিক করেই করেছে, কিন্তু আমাদের অ্যাজ আ অ্যাক্টর হিসেবে আমাদের প্রোটেকশন ছিল না। তো আমার ইমানুলের চরিত্রে বা ইমানুলের জীবনটাকে আপন করতে কেন ভালো লেগেছিল, এরকম একটা
এরকম একটা এত খারাপ ঘৃণ্য পশু মার্কা একটা বিকৃত পাশবিক একটা চরিত্রকে কেন ভালো লেগেছে? কারণ ওই যে একজন অভিনেতা হিসেবে এগুলো তো চ্যালেঞ্জ। আমি আমার রিয়েল লাইফে আমি খুব দয়ালু, আমি সবাইকে খুব ভালোবাসি, সবার ভালো চাই অ্যান্ড এভরিথিং। আই উড লাইক টু থিঙ্ক আমি মহিলাদের রেসপেক্ট করি অ্যান্ড এভরিথিং। সেইখানে আমার একটা এরকম মানে ডায়ামেট্রিক্যালি অপোজিট, এরকম মানে একদম পোলস অ্যাপার্ট এরকম একটা চরিত্র, তাকে আপন করতে এবং তার যে ফিডব্যাকগুলো আমি অলরেডি শুটিং চলাকালীনই পেতে শুরু করলাম, সেটা না আমার কাছে দারুণ স্যাটিসফাইং লাগছিল। এবং প্রত্যেকটি চরিত্র, যেমন মনোজ, তেমন পিয়ালি, তেমন সোহিনী, তেমন রুমকিদি, তেমন শিবাজিদা, আরও যারা যারা ছিল, আরও অনেকে ছিল। আমার মনে আছে সেই দিনকে আমার লাস্ট শ্যুট, অথচ গল্পটা কিন্তু এরকম ছিল যে মনোজকে আমি মেরে ফেলি, সোহিনীকে আবার নিয়ে আসি আমার বাড়িতে এবং অত্যাচার আরও বেড়ে যায়, সোহিনীর পেটে বাচ্চা আসে, আমি অস্বীকার করি যে এটা আমার বাচ্চা, তাকে আমি অ্যাবর্শন করাই, এই সব নানা রকম। তখন ওর মানে ওর থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে যায়, ও আর সহ্য করতে পারে না। তখন গল্পতে যেরকম ছিল যে পিয়ালি আর সোহিনী মিলে আমাকে মেরে দেয়, এখানে শেষ ছিল। কিন্তু আমরা অত পর্যন্ত শুটিং করতে পারিনি। এবং কেন পারিনি? এই শুটিং চলাকালীনই আই ডোন্ট রিমেম্বার দ্য পাবলিকেশন, মোস্ট প্রবলি বর্তমান বা আজকাল যেখানেই হোক না কেন, একটা বিরাট করে একটা প্রতিবেদন বেরোলো যে আমার মেয়েবেলা এবং লজ্জার এই অবয়বে বা এই অ্যাডাপ্টেশনে, হালকা অ্যাডাপ্টেশন, লুজলি অ্যাডাপ্টেড ফ্রম, সেইখানে এটি তৈরি হচ্ছে এবং এই চরিত্রের প্যারামিটার্সগুলো ইমানুল এইরকম, এবং এই ঘটনাগুলো যেগুলো সত্যি ঘটনা, যেগুলো ওইখানে উল্লেখ আছে, সেইগুলোকে খুব রিয়েল এবং গ্রিটি, এবং বিলিভ মি এত দারুণ কাজ হয়েছিল না, এত দারুণ দুর্ধর্ষ। আমাকে সবাই বলতো যে ববিদা তুমি রাস্তায় কিন্তু বেরোতে পারবে না এরপর, তুমি কিন্তু রাস্তায় বেরোলেই তোমায় মারবে। এবং এই প্রতিবেদনটা বেরোনোর পরেই যেটা হলো, বেশ কিছু জায়গা থেকে প্রচণ্ড প্রতিবাদ জানানো শুরু করলো, নানা রকম ইউনো ডিফারেন্ট বডিজ, রিলিজিয়াস বডিজ অ্যান্ড অল, বিভিন্ন জায়গা থেকে মানে বিরাট প্রতিবাদ শুরু হলো। আমি শুনেছিলাম যে প্রোডাকশন হাউসেও নাকি প্রতিবাদ করা হয়েছিল, জানানো হয়েছিল, এবং থিংস ওয়েন্ট অন আ ভেরি সিরিয়াস লেভেল আর কি, কোর্ট কাচারিও হয়েছিল আমি শুনেছিলাম। তাতে করে যেটা হলো আলটিমেটলি, লং স্টোরি শর্ট, যে আমি পরবর্তীকালে শুনেছিলাম যে আকাশ বাংলায় ওটা দেখানো হয়েছিল, বাট ইন আ ভেরি, কারণ আমরা পুরো শুটিং তো করতে পারিনি, এরপরে অনেক ঘটনা ছিল, অনেক কিছু ছিল। আমরা মাত্র 3 মাস শ্যুট করেছিলাম, আরও 3 মাস 4 মাসের গল্প ছিল। তো দেখানো হলো যে সোহিনীকে মনোজ নিয়ে পালিয়ে গেল, এবং ওইখানে ওই চেজটাও বোধহয় রাখা হয়েছিল যে আমি ওকে চেজ করছি কিন্তু ধরতে পারলাম না, এরকম একটা কিছু করে শেষ করে দেওয়া হয়েছিল। এবং যত বিতর্কিত সিন ছিল, যত সেক্সুয়াল ভায়োলেন্স এবং ম্যারিটাল রেপ এবং ডোমেস্টিক ভায়োলেন্সের যত সিন ছিল, যত ছিল, সেগুলোকে নাকি পুরো সেন্সর করে দেওয়া হলো, এবং সেগুলোকে জাস্ট মানে নমিনালি যতটুকু দেখানো যায় এইভাবে, কারোর মানে ওদের যে প্রতিবাদটা ছিল সেই প্রতিবাদটা মাথায় রেখে খুবই একটা লাইট ভার্সন দেখানো হলো, যেটা বোধহয় একটা টেলিফিল্মের মতন করে 3-4টে এপিসোডে দেখানো হয়েছে বা এরকম আমি শুনেছিলাম, বা আমি নিজের চোখে দেখিনি। কিন্তু আমার মনে হয়েছিল যে আজকের দিনে আমরা যেরকম ওটিটিতে এত হার্শ রিয়ালিটি দেখি, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রিয়েল গ্রিটি ফ্যাক্টস দেখি, এবং আজকের দিনে অভিনেতাদের আমি মনে করব যে সেই সুযোগটা এসছে যেখানে কিছুই কাটা যাচ্ছে না, কিছুই ফেলা যাচ্ছে না। খারাপও যেমন প্রচুর বিকৃত এবং অহেতুক বিকৃত এবং অহেতুক সেক্সুয়ালি এক্সপ্লিসিট জিনিসও যেরকম ওটিটিতে আসছে, জাস্ট টু টিটিলেট পিপল, জাস্ট টু ফর অল দ্য রং রিজনস, সেরকম অনেক গ্রিটি এবং অনেক আনসেন্সার্ড, যেগুলো ওই অবস্থাতে ওইভাবে দেখালেই তবে এফেক্ট হবে, সেটারও সুযোগ এসছে এখনকার মেকার্সদের, এখনকার অভিনেত্রীদের। কিন্তু এইটা এমন একটা লস বলেই আমি মনে করি যে এত দারুণ দুর্ধর্ষ পরিশ্রম করে এত ভয়ঙ্কর একটা চরিত্রকে যেটা আমি দাঁড় করালাম, বা অন্যান্যরাও যারা যে যার চরিত্র যেরকম ছিল দাঁড় করিয়েছিল, সেটা সঠিক মূল্যায়ন হলো না।
যাই হোক, এরকম অনেক আছে আমার জীবনে, বা অনেক সব অভিনেত্রীদের জীবনে এরকম মানে অসম্পূর্ণ চরিত্র বা অসম্পূর্ণ কাজ, অসম্পূর্ণ প্রজেক্ট এরকম। তো আমার জীবনেও প্রচুর এরকম আছে, প্রচুর সিনেমা শুটিং করে বন্ধ হয়ে গেছে, প্রচুর সিরিয়াল শ্যুট করে বন্ধ হয়েছে, কিন্তু দুঃসহবাস এমন একটা প্রজেক্ট ছিল যেটা আমরা অনেকটা করে ফেলেছিলাম, প্রায় 75% আমরা শ্যুট করে ফেলেছিলাম, কিন্তু দেখানো হয়েছে বোধহয় 25 বা 30%। এনিওয়ে, এটাই বলার ছিল। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে তসলিমা নাসরিন ম্যাডামকে আবার ইন্ডিয়ায় ডাকা হয়েছে, কলকাতায় ডাকা হয়েছে। তো এই কারণেই এই ভিডিওটা বানানো। আই হোপ, আমি যেরকম আমার খুব প্রিয় একজন পরিচালক, আমি তার নাম বলবো না, তার সাথে কথা হচ্ছিল, তাকে আমি বললাম যে আমাকে এমন একটা চরিত্র অফার করো, মেবি আ সিরিয়াল কিলার, কারণ আমি এগুলো খুব রিসার্চ করি, তো আমি বিভিন্ন চরিত্রের আই ট্রাই টু অবজার্ভ অ্যান্ড অল। তো আনঅ্যাপোলজেটিক যে সিরিয়াল কিলার হয়েছে এই জন্য, তার সাথে ছোটোবেলায় হয়েছিল, বা কোনো কারণ না দেখিয়েই যে মানুষ খারাপ, এই রকম চরিত্রের মধ্যে ঢোকার মানে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে, যেটা আমি অলরেডি ইমানুলকে জীবন্ত করতে গিয়ে বা ইমানুলের মিথ্যেটাকে সত্যি করতে গিয়ে, যেটা আমি পার্সোনালি ফিল করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স, আমার কথাটা এতক্ষণ ধরে শুনলেন। ভালো থাকবেন।